কি করছি মানে? আপনার কোনো খোঁজ খবর নেই, ফোন ধরছেন না। আমি কি ঘরে বসে হাত গুটিয়ে বসে থাকবো? আপনি কি একবারও ভেবেছেন তিমির ভাই, আপনার ফোনটা বন্ধ পেলে আমার দিনটা কিভাবে কাটে? তিমির কোনো উত্তর দিল না। সে জানে আভার ভালোবাসায় কোনো খাদ নেই, কিন্তু তার মতো একজন ছন্নছাড়া মানুষের জীবনে আভার মতো স্নিগ্ধ মেয়ের কোনো জায়গা হওয়া উচিত নয়। সে চায়ের কাপটা হাতে নিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, আমি ঠিক আছি আভা, তুমি এখন বাড়ি যাও। এভাবে রাস্তার দোকানে দাঁড়িয়ে থাকা তোমার সাজে না। তিমিরের এই নিস্পৃহ আচরণ আভার বুকে তীরের মতো বিঁধল। সে দাঁতে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলো। পাশে দাঁড়িয়ে থাকা আধার এতক্ষণ চুপ থাকলো, এবার আর নিজেকে সামলাতে পারল না। সে তিমিরের দিকে তাকিয়ে তপ্ত গলায় বলল, ভাই, তুই নিজের জীবনটা মরুভূমি বানিয়ে রাখছিস বলে অন্যের ভালোবাসাটাকেও বাগের নিচে চাপা দিস না। মেয়েটা তোকে কতটা চায় সেটা তো আমরা জানি। তিমির আধারের দিকে এক পলক তাকিয়ে তাচ্ছিল্যের হাসি আসলো। এরপর আভার দিকে ফিরে বলল, আমার এই তিমিরে প্রবেশের স্পর্ধা করো না শ্যামাঙ্গিনী। তুমি অতলে তলিয়ে যাবে। এখানে বিষাদের গাঢ় কুয়াশায় আলোর শেষ ঠিকানাটুকু চিরতরে মুছে গেছে। ফিরে যাও তোমার চেনা ভোরের দিকে, না হলে এই হাহাকার তোমাকে গ্রাস করে নেবে। কথাটা বলে তিমির এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, চলে গেল। আধার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ইন্তেহা শুধু সবকিছু দেখলো, কোনো রকম প্রতিক্রিয়া করলো না। সে এক পলক আভার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, এই চুলের ভালোবাসার জন্য এত চোখের পানি খরচ করিস না তো। কথাটা বলে ইন্তেহা বাইকের চাবি আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে চলে গেল। আভা স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তিমিরের এই কথাগুলো তার কাছে নতুন নয়, প্রতিবার এটা তাকে নতুন করে ক্ষতবিক্ষত করে। আভার চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকলো। আভা চোখে পানি নিয়ে হেসে বলল, অপূর্ণতা আছে জন্যই আমরা পূর্ণতার খোঁজ করি, অপ্রাপ্তির কারণে প্রাপ্তির প্রহর গণি। আপনার সকল অপূর্ণতা একদিন পূরণ করব তিমির ভাই। ইন্তেহা বাইক নিয়ে শহরের মূল রাস্তায় বেরিয়ে পড়ল। তার মাথার ভেতর এখনো বাবার সেই কথাগুলো বাজছে। জীবনের কিছু ভুল কখনো শুধরানো যায় না। ইন্তেহা আপন মনে হাসলো। তার জীবনে ভুল ছাড়ার আছেই বাকি। সকালের নূরের হাসি মুখটা নিজের চোখের সামনে ভেসে উঠতে ইন্তেহার চোখ জলজল করে উঠল। প্রতিহিংসার আগুন তার মধ্যে নতুন করে শুরু হলো। তার মনের ভেতর জ্বলতে থাকা রাগ সে বাইকের এক্সিলেটরে ঢেলে দিচ্ছে। সে বাইকের স্পিড অনেক বাড়িয়ে দিল। ঠিক তখনই শহরের ব্যস্ত মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটা কালো রঙের বিলাসবহুল গাড়ি মোড় নিল। ইন্তেহা খেয়ালই করেনি তার বাম পাশ থেকে গাড়িটা এত দ্রুত আসবে। ইন্তেহা তার বাইকের স্পিড চেয়েও কমাতে পারল না, কিন্তু পাশ কাটিয়ে নিল, যার ফলে বাইকটা এক ঝটকায় সরে গেল রাস্তার পাশে। চাকা ঘষ্টানোর বিকট শব্দে রাস্তা কেঁপে উঠল। বাইকটা কোনো মতে নিয়ন্ত্রণ করলেও গাড়ির সাথে সংঘর্ষ হতে হতে অল্পের জন্য বেঁচে গেল, কিন্তু বাইক নিয়ে পড়ে গেল ইন্তেহা। ব্যথা পেল ভীষণ। গাড়ির ড্রাইভার সশব্দে ব্রেক কষল। গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন এক দীর্ঘকায় যুবক, পরনে দামি সুট, চোখে হিমশীতল গাম্ভীর্য। ভিরান বিরক্তি নিয়ে তাকালো ইন্তেহার দিকে। দীর্ঘ সময় পর দেশে ফিরে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এমন এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে ভিরানের মেজাজ বিগড়ে গেল। রাগের তার চোয়াল শক্ত হয়ে এলো। ইন্তেহা কোনো মতে উঠে দাঁড়িয়ে নিজের শরীরের ধুলো ঝাড়তে ঝাড়তে চিৎকার করে বলে উঠল, চোখে পকেটে রেখে গাড়ি চালাস? রাস্তা রাজা মনে করিস নিজেকে? হ্যাঁ, মরতে চাইলে একলা মর। আমার বাইকের 12টা বাজানোর শখ কেন হলো তোর? হ্যাঁ, এমনিতেই অনেক কষ্টে বাইকটা পেয়েছি, তোরা এটার 12টা বাজাতে চলে আসছিস? হ্যাঁ, ইন্তেহার বখাটেদের মতো কথা বলার ভঙ্গি আর মুখের ভাষা শুনে ভিরানের সোনালি চোখের মনিতে বিস্ময় আর রাগ একসাথে খেলে গেল। সে অভ্যস্ত নয় কারো কাছ থেকে এমন ভাষা শুনতে, বিশেষ করে কোনো তরুণীর মুখে। ইন্তেহার কথা শুনে ভিরান গম্ভীর স্বরে বলল, ইটস অল ইউর ফল্ট। অত্যন্ত বিপজ্জনকভাবে তুমি বাইক চালাচ্ছিলে, ক্ষমাচার বদলে তর্ক করছো। ইন্তেহা তার ছেলের হাসি হেসে বলল, ক্ষমা? ইন্তেহা ইহসান কারো কাছে মাথা নত করে না। আর আপনার ওই টিনের বাক্সের মতো গাড়িটা যদি আমার গায়ে লাগতো, তবে আজ এই রাস্তাতেই আপনাকে পুঁতে ফেলতাম আমি। বড় বড় কথা বলতে আসছেন কেন? হ্যাঁ, জানতো কয়েকটা ইংলিশ বলে নিজেকে ইংরেজ ভাবেন আপনি? অবশ্য লাগছে ওই সাদা মূলে ইংরেজ গুলোর মতোই। ছ্যা, ছেলে মানুষ এত সাদা হয়? ওয়াক্থু। ইন্তেহার এই চরম অসভ্যতার মুখের কটু ভাষা ভিরানের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তাকে অপমান করছে এই মেয়ে। এই ভিরান ক্রেভের জন্যে কতটা মেয়ে মরিয়া, আর এই মেয়ে ওয়াক্থু বলছে। রাগে ভিরানের চোখ দুটো জল জল করে উঠল। চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করলো। কপালের আর হাতে শিরাগুলো ফুলে উঠল। দাঁতে দাঁত পিষল ভিরান।
হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মেয়েটা তার ইগো হার্ট করেছে, তার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল। বিরান এক মুহূর্ত সময় নিল না, বলিষ্ঠ হাত দ্বারা সজোরে এক চপেটাঘাত করলো ইন্তেহার গালে। এত জোরে থাপ্পড় খেয়ে ইন্তেহার মাথাটা একপাশে ঘুরে গেল, তার মাথা ঘুরতে লাগলো, ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হলো, মাথাটা ঝিমঝিম করে উঠলো মুহূর্তে, মনে হলো এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে সে। এর আগে ইন্তেহাকে এরকম থাপ্পড় কেউ মারেনি, এত শক্ত থাপ্পড় খেয়ে ইন্তেহার অজ্ঞান হওয়ার অবস্থা। কিন্তু ইন্তেহা নিজেকে সামলে নিল। পুরো রাস্তা যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সবাই এসে দাঁড়ালো একজোট হয়ে, আর গাড়ির ভিতরে থাকা অলিভ সবকিছু ভিডিও করতে লাগলো। তার কাছে এগুলো মজার লাগছে। বিরান ইন্তেহার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মেয়ে মানুষের মুখে এত নোংরা কথা শোভা পায় না। তোমার বাবা মা কি তোমাকে ন্যূনতম কোনো সংস্কার শেখায়নি? রাস্তার বকেরাদের মতো আচরণ করছো, সেই মনেও। ইন্তেহা গালটা হাতে দিয়ে চেপে ধরে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে জল নেই, আছে দাউ দাউ করে জ্বলা আগুন। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে ভিরানের দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ আগে যে ইন্তেহা গালি দিচ্ছিল সে এখন সম্পূর্ণ নিশ্চুপ, কিন্তু তার এই নীরবতা ঝড়ের আগে স্তব্ধতার মতো ভয়ঙ্কর। ইন্তেহা থাপ্পড় খেয়ে কয়েক সেকেন্ড পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার কান ঝাঁঝা করছে। গালের উপর ভিরানের 5 আঙ্গুলের ছাপ রক্তবর্ণ হয়ে ফুটে উঠেছে, কিন্তু তার চোখে পানি নেই, আছে এক উন্মত্ত জিঘাংসা। ভিরান যখন ঘৃণা ভরে তার দিকে তাকিয়ে নিজের গাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখনই ইন্তেহার নজর পড়ল রাস্তার পাশে পড়ে থাকা একটা পরিত্যক্ত লোহার রডের দিকে। ব্যথায় মস্তিষ্কের সবকটা শিরা যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো তার। ইন্তেহা বাঁকা হেসে ঠোঁটের কোণে থাকা রক্তটুকু মুছে নিল। এরপর হঠাৎ সে এক লাফে গিয়ে রডটা তুলে নিল। ভিরানের গাড়ির দরজা খুলতে যাবে ঠিক তখনই ইন্তেহা দানবীয় শক্তিতে রডটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল কালো রঙের চকচকে গাড়িটার উপর। জোরে এক আঘাত করলো গাড়িটার সামনের সাইডে। সজোরে রডের প্রথম আঘাত গাড়ির সামনের কাঁচ চুরমার হয়ে গেল। হঠাৎ এরকম হয় ভিরান চমকে পিছিয়ে এলো। তার চোখে মুখে বিস্ময়ে হা হয়ে গেল। সে কল্পনাও করতে পারেনি এই মেয়েটা এতখানি দুঃসাহস দেখাতে পারে। কিন্তু ইন্তেহা থামল না। সে এক উন্মত্ত চণ্ডীর রূপ নিল, একের পর এক আঘাত করতে লাগলো। প্রথম আঘাতের পরে অলিভ এক লাফে গাড়ি থেকে বেরিয়ে যায়। অলিভ ভিডিও করা বন্ধ করলো না, সে ইন্তেহার দিকে তাকিয়ে বলল, বাংলাদেশের মেয়েরা এত ওয়াও, আই লাইক ইট। ইন্তেহা একের পর এক আঘাত করতে লাগলো। তার রাগ কমছে না, জেদে মাথা জ্বলছে তার। এক একটা আঘাতের সাথে সাথে সে তার ভেতরের পুঞ্জীভূত ঘৃণার অপমান উগরে দিচ্ছে। এই ইন্তেহা ইহসানের গায়ে হাত তুলে, হ্যাঁ, তোর সাম্রাজ্য আমিও উপরে পাঠিয়ে দিব, বেয়াদব কোথাকার। কথাটা বলে ইন্তেহা চিৎকার করে আবারও আঘাত করলো হেডলাইটের উপর। নিমিষেই দামি কাচের গুঁড়ো রাস্তায় ছড়িয়ে পড়ল। ভিরান নিজেকে সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, স্টপ ইট ইডিয়েট, আর ইউ ক্রেজি? তো জানো এই গাড়ির দাম কত? ইন্তেহা এক মুহূর্তের জন্য থামলো, রড হাতে হাঁপাতে হাঁপাতে ভিরানের দিকে তাকালো। ঘাম আর রাগে তার চুলগুলো মুখের উপর এসে পড়েছে। সে রডটা শক্ত করে ধরে ভিরানের খুব কাছে গিয়ে দাঁড়ালো। বইছে কামারের হাঁপড়ের মতো। সে চিবিয়ে চিবিয়ে বলল, ইয়াস, আম ক্রেজি। আমার ক্রেজিনেসের সীমা দেখতে চাস তুই? কথাটা বলে ইন্তেহা রডটা দিয়ে ভিরানকে আঘাত করতে নিলে ভিরান তার পেশিবহুল হাত দিয়ে রডটা ধরে ফেলল। এরপর দাঁতে দাঁত চেপে সেটা এক টানে ইন্তেহার থেকে ছুঁড়ে নিয়ে মারল পাশে। সবাই স্তব্ধ হয়ে দেখছে ওদের। ড্রাইভার এতক্ষণে পুলিশকে কল করে দিয়েছে। ড্রাইভার ইন্তেহাকে চেনে না, কারণ সে আজই নতুন যোগ হয়েছে। ভিরান রাগী দৃষ্টিতে তাকালো ইন্তেহার দিকে, একটানে ইন্তেহাকে নিজের সাথে মিশিয়ে নিল। ইন্তেহার হাত দুটো পেছনে ধরে রাখলো, নিজের হাত দিয়ে মুখোমুখি করালো। পুরুষালী স্পর্শে ইন্তেহার বুকের ভিতরটা ধক করে উঠল। ভিরানের শক্তিশালী হাতের বাঁধন যেন লোহার শেকলের মতোই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ভিরানের শরীর থেকে আসা কড়া পারফিউমের ঘ্রাণ আর তপ্ত নিঃশ্বাস ইন্তেহার কপালে আঁচড়ে পড়ছে। কিন্তু ইন্তেহা দমে যাওয়ার পাত্রী নয়। সে চোখ লাল করে ভিরানের দিকে তাকিয়ে রইল। সে ভিরানের হাত খোলার জন্য চেষ্টা করে দাঁতে দাঁত চেপে বলল, হাত ছাড়। তোর সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? কিন্তু পারল না ছাড়াতে। ভিরান ইন্তেহার কথা যেন শুনতেই পেল না। আরও এক চুল কাছে ঝুঁকে এলো। তার সোনালি চোখের মনি তখন বিষাক্ত সাপের মতো স্থির। ভিরান নিচু অথচ বজ্রকুম্ভী স্বরে বলল, ভিরান ক্রেভকে যারা আঘাত করে তাদের অস্তিত্ব আমি মিটিয়ে দেই, আর তুই তো কেবল একটা ধুলি কণা। আমার গাড়ির উপর হাত তুলে তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুলটা করলি ইন্তেহিসান। ইন্তেহা তার ছেলের সাথে ভিরানের চোখের দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিতে কোনো ভয় নেই, আছে কেবল আদিম এক জেদ। সে বলল, তোর ওই রাজকীয় অহংকার দিয়ে অন্য কাউকে ভয় দেখাস। ইন্তেহা মরণকে ভয় পায় না। হাত ছাড় বলছি, নইলে তোর আঙুলগুলো আমি চিবিয়ে দেবো। ভিরানের চোয়াল শক্ত হলো ইন্তেহার কথা শুনে। ভিরান ইন্তেহার হাতটা আরো জোরে মুচড়ে ধরে তাকে নিজের আরো কাছে টেনে নিল। ইন্তেহার যন্ত্রণায় কপাল কুঁচকে গেলেও সে মুখ দিয়ে একটু শব্দ করল না।
ভিরান ভয়ঙ্কর দৃষ্টিতে ইন্তেহার দিকে তাকিয়ে বলল, আর কখনো যাতে তোর সাথে দেখা না হয়, নয়তো সেখানে মেরে কবর দিয়ে দিব। এই ভিরান ক্রেভের সাথে বেয়াদবি করার মাসুল দিতে হবে তোকে। কথাটা শেষ করে ভিরান এক ঝটকায় ইন্তেহাকে ছেড়ে দিল। ইন্তেহা রেগে বলল, কচু করবি তুই আমার? এতক্ষণে পুলিশও এসে গেছে। পুলিশকে দেখে ইন্তেহা ভ্রু কুঁচকে তাকালো। ভিরান পুলিশ অফিসারকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, টেক হার। ভিরানের কথা শুনে একজন মহিলা পুলিশ ইন্তেহাকে ধরতে নিলে ইন্তেহা হাত জারা দিয়ে ফেলে বিরক্তি নিয়ে বলল, আরে শর্ত, আমার আমার নিজে যেতে পারি আমি। শ্বশুর বাড়িতে যেতে আবার জোর করা লাগে নাকি? ইন্তেহাকে পুলিশগুলো নিয়ে যাওয়ার সময় ভিরান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর এই জেদটা আমার পছন্দ হয়েছে, কিন্তু মনে রাখিস, বন্য ঘোড়াকে পোষ মানাতে আমি ভালোই জানি। আজ তোকে ছেড়ে দিচ্ছে, কারণ আমার সময় খুব দামি। হঠাৎ ভিরান সামনে আসে। ইন্তেহা ভারসাম্য সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে গেল। ভিরান পকেট থেকে একটা সাদা রুমাল বের করে নিজের হাত মুছল, যেন ইন্তেহাকে ছুঁয়ে তার হাত অপবিত্র হয়ে গেছে। এরপর সেই রুমালটা ইন্তেহার পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিয়ে সে তার বিধ্বস্ত গাড়িতে গিয়ে বসলো। ইন্তেহা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ভাঙা কাচার ক্ষতবিক্ষত বডি নিয়ে ভিরানের দামি গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। রাস্তার ধুলো উড়ে ইন্তেহার চোখে মুখে লাগলো। সেখানে উপস্থিত পথচারীরা সবাই অবাক হয়ে তাকিয়েছিল, কেউ কেউ কানাঘুষো করছে। কি মেয়ে রে বাবা, কি তেজ মেয়ের! একে তো পুলিশেই দেওয়া উচিত। ইন্তেহা সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সে নিচু হয়ে ভিরানের ফেলে যাওয়া রুমালটা তুলে নিল। রুমালের এক কোণায় সোনালি সুতো দিয়ে নকশা করে লেখা ভি। ইন্তেহা রুমালটা হাতের মুঠোয় পিষে ফেললো। তার ঠোঁটের কোণে ফুটে উঠলো এক ভয়ঙ্কর ক্রূর হাসি। সে বিড়বিড় করে বলল, আমাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে ভালো করলি না? দ্বিতীয়বার আমাদের দেখাটা এর থেকেও বেশি ভয়ঙ্কর হবে, আই প্রমিস। ইন্তেহাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে ইহসান ভিলা এখন উৎসবের আমেজে মাতোয়ারা। নূরের সাজগোজ প্রায় শেষ। সে ল্যাভেন্ডার কালার একটা থ্রি পিস পরেছে, চোখে হালকা কাজল দিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো সুন্দর করে গুছিয়ে বেঁধে নিয়েছে। ব্যাস, এতেই তাকে অপসরা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নূর বারবার নিজের ওড়নাটা ঠিক করছে। ভিরান শুধু তার ফুফাতো ভাই নয়, ভিরান তার কিশোরী বয়সের প্রথম ভালোবাসা। নূর মনে মনে ভিরানকে নিয়ে হাজারো স্বপ্ন বুনে রেখেছে। ভিরানের কথা ভেবে লজ্জায় নূরের গাল দুটো লাল হয়ে এলো। নূর লজ্জামাখা কণ্ঠে বলল, ভিরান ভাইয়া কি আমাকে পছন্দ করবে? ঠিক তখনই সদর দরজা একটা শব্দ হলো। নূর বুঝতে পারলো ভিরান এসে পড়েছে। নূরের খুশি আর দেখে কে। নূর নিচে নেমে এলেও খুশিতে ডগমগ হয়ে, কিন্তু বসার ঘরে ঢুকতেই তার চোখ ছানা ভরা হয়ে গেল। ভিরান ভেতরে ঢুকছে, কিন্তু তার শার্টের হাতায় ধুলো। দেখে মনে হচ্ছে মারামারি করে এসেছে। আর বাইরে তার সেই কালো গাড়িটার দশা দেখতে সবাই আটকে উঠল। মিস্টার এহসানের জরুরি মিটিং থাকায় সে বাড়িতে নেই। মিসেস তানিয়া বিচলিত হয়ে এগিয়ে গিয়ে বললেন, ফিরান, তোর এই অবস্থা কেন বাবা? গাড়িটার এই হাল কে করলো? ভিরান শার্টের হাতা নামাতে নামাতে সোফায় ধপাস করে বসে পড়ল। তার চোয়াল শক্ত হয়ে আছে। অলিভ পাশ থেকে আমতা আমতা করে বলল, আন্টি, রাস্তার এক বেপরোয়া মেয়ে হঠাৎ করেই অ্যাটাক করলো। ভিরান তো তাকে পুলিশে দিয়েছে। ভিরান এসবে কান্না দিয়ে নূরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। এক গ্লাস পানি দে নূর। ভিরান তাকে পানি আনতে বলায় নূরের খুশি দেখে কে। নূর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পানি আনতে চলে গেল। মিসেস নীল আর মিসেস তানিয়া একের পর এক প্রশ্ন করতে লাগলো অলিভ আর ভিরানকে। অলিভ সবকিছু বলল। ভিরান কোনো ভ্রুক্ষেপ করলো না এই ব্যাপারে। ওই মেয়ের কথা মনে পড়লেই তার মাথার আগুন ধরে যায়। নূর পানির গ্লাস নিয়ে ভিরানের পাশে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে বলল, কে সেই মেয়ে? কার এত বড় সাহস? ভিরান নূরের দিকে একবার তাকালো। তার চোখে এখনো ইন্তেহা সে বিদ্রোহী চাহনি ভাসছে। সে নূরের কথার উত্তর না দিয়ে মিসেস নীলার দিকে তাকিয়ে শীতল গলায় বলল, মেয়েটার নাম ইন্তেহা ইহসান। মামার পদবি ব্যবহার করছে যখন, তখন নিশ্চয়ই তাকে আপনারা চেনেন। ইন্তেহার নামটা শুনতেই মুহূর্তে পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই এবার বুঝতে পারলো এরকম আর কে করতে পারে। নূর অলিভকে পানি দিতে গিয়েছিল, কিন্তু ভিরানের কথা শুনে তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যাওয়ার উপক্রম হলো। নূর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানতো ইন্তেহা বেপরোয়া, কিন্তু সে যে আজ ভিরানের সাথে এমন কুরুক্ষেত্র বাঁধিয়ে আসবে তা কল্পনাও করতে পারেনি। মিসেস তানিয়া ইন্তেহাকে বাঁচাতে আমতা আমতা করে বললেন, ইন্তেহা, তোর মামা তো বলল ইহসানের বড় মেয়ে, তুই ওকে চিনিস না। তুই আসলে একটু জেদি, কিন্তু ভিরান উঠে দাঁড়ালো। ভিরান তার কোটের ধুলো ঝাড়তে ঝাড়তে রাশভারী কণ্ঠে বলল, জেদ আর অভদ্রতার মধ্যে একটা সূক্ষ্ম রেখা থাকে মম। ওই মেয়ে সে রেখাটা আজ পার করে ফেলেছে। তাকে থানা থেকে ছাড়ানোর চেষ্টা করো না। আমি চাই ও রাতটা ওখানে কাটাক। মিসেস নীলা খুশি হলেন কথাটা শুনে। তিনি বললেন, তুই ঠিক বলেছিস ভিরান,
ওকে একটু শিক্ষা দেওয়া উচিত। ভিরান ভ্রু কুচকে তাকালো মিসেস নীলার দিকে। নিজের মেয়েকে জেলে রাখতে বলছে, কিন্তু ভিরান এটা নিয়ে বেশি ভাবলো না। নূর কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ভিরানের হাতের ইশারায় থেমে গেল। ভিরান সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরের দিকে যেতে যেতে ভাবলো, ইন্তিহা নিশ্চয় এখন থানায় বসে অনুতপ্ত হবে। অলিভকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো। সবাই দুপুরের খাবারে তোড়জোড় শুরু করলো, কিন্তু নূরের চিন্তা হতে লাগলো ইন্তিহার জন্য। সে চেয়েও কিছু করতে পারছে না। ভাবলো মিস্টার এহসানকে জানাবে। অন্যদিকে থানা হাজতে লোহার শিকের পেছনে বসে ইন্তেহা দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। তার গালের থাপ্পড়টা এখনো জ্বালাপোড়া করছে। ইন্তেহা হাজতের এক কোণে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে তার ফাটা ঠোঁটের কোণটা জিভ দিয়ে অনুভব করার চেষ্টা করছিল। ভিরানের সেই থাপ্পড়ের জ্বালা এখনো কমেনি, বরং সময়ের সাথে সাথে তা অপমানের তীব্রতায় রূপ নিয়েছে। তার দু চোখে এখন কেবল প্রতিশোধের নেশা দাউ দাউ করে চলছে। হাজতের ভেতর গুমোট বাতাস, দুর্গন্ধ আর সাথে সাথে পরিবেশের মাঝে ইন্তেহা নির্লিপ্ত বসে থাকলেও তার মস্তিষ্কে এখনো ভিরানের সেই অবজ্ঞাসূচক চাহনিটা ভাসছে। ঠিক তখনই হাজতের অন্য কোণ থেকে দুজন তরুণের কুৎসিত হাসির শব্দ শোনা গেল। এরা ছোটখাটো চিন্তায় বা মারামারি দেয় ঘণ্টাখানেক আগে ভেতরে ঢুকেছে। তাদের মধ্যে একজন, যার মাথায় তেলের আধিক্য আর গায়ে আধময়লা গেঞ্জি, সে ইন্তেহার দিকে ইঙ্গিত করে কুৎসিতভাবে হেসে বলল, কি রে কেলটু, দেখছিস অবস্থা? এখন তো দেখি কচি মালগুলো জেল খাটতে আসে। মাইয়াটা দেখতে কিন্তু মাখন, কেবল মুখটা একটু বেশি চলে। অন্যজন ইন্তেহা ছেঁড়া শার্টের আলুথালু চুলের দিকে তাকিয়ে বিশ্রী অঙ্গভঙ্গি করে বলল, ঠিক কইছস, রাস্তায় তো অনেক বাইক চালায় দেখছি, কিন্তু হাজতে আইসা বা আখিনি সাচ্ছে। এই যে সুন্দরী, একলা বইসা কি ভাবছেন? আমগোর সাথে একটু আলাপ করবেন না? ইন্তেহা নড়ল না। সে পাথরের মতো স্থির হয়ে সামনের দেয়ালের দিকে তাকিয়ে রইল। তার ইচ্ছে করলো না এখন ঝামেলা করতে। তার নীরবতাকে দুর্বলতা ভেবে ছেলে দুটো সাহস পেয়ে গেল। প্রথমজন উঠে দাঁড়িয়ে ইন্তেহার কাছে এগিয়ে এলো। সে ইন্তেহার পায়ের কাছে বসে পড়ে নোংরা হাতটা বাড়িয়ে ইন্তেহার চিবুক ছোঁয়ার চেষ্টা করে বলল, বেশি বাপ ধরলে কি আর রেট বাড়ে? চলেন একটু আমোদ করি। ইন্তেহার মাথার ভিতর ভিরানের থাপ্পড়ার অপমানের আগুন জ্বলছিল। এই অবস্থায় বখাটে ছেলের মুখে কচি মাল আর মাখন শব্দগুলো শোনা মাত্র ইন্তেহার রক্ত টকবক করে ফুটে উঠল। সে এতক্ষণ নিশ্চুপ ছিল মানে এই নয় যে সে দমে গেছে। ইন্তেহা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার শান্ত ভঙ্গি দেখে বখাটে ছেলেটি ভেবেছিল সে ভয় পেয়েছে, কিন্তু ইন্তেহার চোখের মনির দিকে তাকাতেই তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ইন্তেহা যখন উঠে দাঁড়ালো তখন তার শান্ত চাহনি এক মুহূর্তে হিংস্র হয়ে উঠল। ছেলেটা এখনো ইন্তেহার চিবুক ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে হাসছে। ইন্তেহা এক সেকেন্ড সময় নিল না। ছেলেটার বাড়িয়ে দেওয়া হাতটা খপ করে ধরে সে এমনভাবে মোচড় দিল যে হাড় মরমর করার শব্দ পুরো হাজতে প্রতিধ্বনিত হলো। ওহো মা গো! ছেলেটা যন্ত্রণায় কুকড়ে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু ইন্তেহা সেখানেই থামলো না। সে তার পায়ের শক্ত বুট দিয়ে ছেলেটার মুখ পিষতে পিষতে দাঁতে দাঁত চেপে বলল, প্রচুর কথা কও তোমরা। শালা ইভটিজিং করার জন্য মাইয়া খুঁজে পাস না? যেই মেয়ে জেলে আইসা শান্তিতে বইসা আছে সেই মেয়েরে তোরা ভয় দেখাস? ভাবলাম এখন ঝামেলা করবো না, কিন্তু তবু কি আর সেটা ভালো লাগে? জ্বালা ধরে না তুমগো? নিজের হাতে মৃত্যু ডেকে আনোস। এক একটারে খুন করে তবু উত্তেজনা বাইর করতেছি, দাঁড়া। ইন্তেহার বুটের নিচে থাকা ছেলেটা যন্ত্রণায় গোঙাচ্ছে। অন্য ছেলেটি তাকে বাঁচাতে এগিয়ে আসার সাহসটুকুও পেল না, কিন্তু যদি কিছু না করে তাহলে ছেলেটাকে মেরে ফেলবে। এই জন্য ছেলেটা সাহস করে পাশে থাকা একটা ছোট কাঠের চেয়ার দিয়ে ইন্তেহার মাথায় আঘাত করতে নিলে, কিন্তু ইন্তেহা পেছনের দিকে ঝুঁকে গেল, যার জন্য তার কপালে লাগলো আঘাতটা। আর সাথে সাথে কপাল ফেটে রক্ত বের হতে শুরু করলো, কিন্তু এতে ইন্তেহার কিছুই যায় আসলো না। ছেলেটার সাহস দেখে ইন্তেহা অগ্নিদৃষ্টিতে ছেলেটার দিকে তাকালো, যেন এখনই ছেলেটাকে ধ্বংস করে দিবে। ইন্তেহার চোখ থেকে যেন রক্ত পড়ছে। ইন্তেহার চোখে সে রক্তবর্ণ প্রতিহিংসা দেখে ছেলেটা হাজতের অন্য কোণে সিটিয়ে গেল। আঘাত পেতে ইন্তেহার ভেতরে সমস্ত জমে থাকা আক্রোশ যেন আগ্নেয়গিরি লাভার মতো বেরিয়ে এলো। সে প্রথমে ছেলেটিকে ছেড়ে দ্বিতীয় ছেলেটির দিকে এগিয়ে গেল। ছেলেটা ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আপা, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কমু না কিছু। ছেলেটার আকুতিতেও ইন্তেহা এক মুহূর্তের জন্য থামল না। সে ছেলেটার কলার চেপে ধরে তাকে সজোরে হাজতের লোহার শিকের সাথে ধাক্কা মারল। ছেলেটার মাথা শিকে লেগে ঝনঝন করে উঠল, ব্যথায় কুকড়ে উঠল ছেলেটি। ইন্তেহার দু চোখ এখন আগুনের গোলার মতো জ্বলছে। জেদে আর রাগে তার হিতাহিত জ্ঞান লুপ্তপ্রায়। ছেলেটা ব্যথায় চিৎকার করে উঠল। ছেলেটার আর্তনাদ থানা চত্বরের গুমট বাতাসে এক অদ্ভুত ভীতি ছড়িয়ে দিল। হাজতের ভেতরে থাকা অন্য বন্দীরাও কোনায় কুকড়ে গিয়ে দৃশ্য দেখছিল। ইন্তেহার এতেও শান্তি হলো না। রাগে তার শরীরের রক্ত টকবক করে ফুটছে। ইন্তেহার ছেলেটিকে উঠিয়ে ছেলেটার কলার আরো শক্ত করে চেপে ধরল। এরপর ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভুল হয়ে গেছে বললেই কি সব শেষ হয়ে যায়? তোদের মতো কিছু মানুষের জন্যই রাস্তায় বের হওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। আজ ক্ষমা করলে কাল তুই অন্য কোনো মেয়ের সাথে একই কাজ করবি। তোদের মতো বেয়াদবদের মেরে ফেলা উচিত।
ছেলেটা যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু ইন্তেহার হাত থেকে ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। ইন্তেহা আবারও ছেলেটার টুটি চেপে ধরে দেয়ালে মাথা ঠুকতে যাবে, ঠিক তখনই ডিউটি অফিসার মিস্টার জহিরের চিৎকারে হাজতের গুমট ভাবটা আরো গাঢ় হয়ে এলো। মিস্টার জহির লাঠি দিয়ে শিকের উপর বাড়ি মেরে রেগে বললেন, ইন্তেহা, ছাড় ওকে। থানাটা কি তুই মাছের বাজার পেয়েছিস? কিন্তু ইন্তেহা তবুও নির্বিকার। সে মিস্টার জহিরের কথা কানে না দিয়ে ছেলেটার কলারটা আরো জোরে চেপে ধরল। ছেলেটার কলারটা এমনভাবে মুচড়ে ধরেছে যে তার শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। মিস্টার জহির কিছুতেই ইন্তেহাকে থামাতে পারছেন না। মিস্টার জহির আবারও বলল, ছাড় ওকে ইন্তেহা, মরে যাবে তো। ইন্তেহা রাগে দাঁতে দাঁত পিষিয়ে পড়ল। মরে যাওয়াই উচিত। মিস্টার জহিরই ইচ্ছে হলো নিজের মাথা ঠুকতে। তিনি কয়েকদিন পরপরই ইন্তেহার এই অত্যাচার সহ্য করেন। এই নিয়ে তিনি 5 বারের বেশি ইন্তেহারকে জেলে ঢুকিয়েছে। ইন্তেহার সবসময় এরকম ঝামেলা পাকায়, এটা নতুন নয়, কিন্তু প্রতিবারই জেলে সেরকম মারামারি করে আর জ্বালা সহ্য করতে হয় ওনার। আর সবচেয়ে বড় কথা হলো মিস্টার জহির তিমিরের মামা, এই জন্যে বারবারই ইন্তেহা ছাড়া পেয়ে যায়। ওকে শুধু নামের জেলে আনে। কিছুক্ষণের মধ্যেই আধার আর তিমির এসে ওকে ছাড়িয়ে নিয়ে যায়। মিস্টার জহিরও কিছু বলেন না, কারণ তিনি ইন্তেহাকে তিমিরের মতোই দেখেন। তিনি জানেন তিনজনার বন্ধুত্বটা কতটা গাঢ়। মিস্টার জহিরের মন চাইল নিজের চুলগুলো টেনে ছিঁড়তে। ইন্তেহা মিস্টার জহিরের অবস্থা দেখে ছেলেটিকে মারতে মারতেই বলল, লাভ নেই মামা, আপনার মাথায় ছেঁড়ার জন্য চুলও নেই। অফিসার এবার অসহায় কণ্ঠে বলল, তুই তো জানিস মা, তাহলে কেন আমার চুল ছেঁড়ার মতো কাজ করিস? ছাড় না ওদের। ইন্তেহা ছেলেগুলোকে তবুও ছাড়ল না। ঠিক সেই সময় থানার মূল ফটক দিয়ে ঝড়ের গতিতে ঢুকলো তিমির আর আধার। তিমিরের মুখে চিরচেনা গম্ভীর ভাব, আর আধারের হাবভাব এমন যেন রণক্ষেত্রের খবর পেয়ে ছুটে এসেছে। হাজতের সামনে এসে তিমির থমকে দাঁড়ালো। তার আর বুঝতে বাকি রইল না ইন্তেহা এখানেও ঝামেলা পাকিয়েছে। ওদের মিস্টার জহিরি কল করে আসতে বলেছিল। ইন্তেহা রুদ্রমূর্তি দেখে তিমির ধীর গলায় বলল, ইন্তেহা, হাত ছাড়, ও তো অলরেডি শেষ। আই সেইড স্টপ। ইন্তেহা তিমিরের দিকে একবার তাকালো। তার চোখে তখনও প্রতিশোধের আগুন দাউ দাউ করছে, কিন্তু তিমিরের গলার ওই শান্ত স্বরে সে কিছুটা হলেও শীতল হয়ে এলো। ইন্তেহা এক ঝটকায় ছেলেটাকে ফেলে দিয়ে শিকের সামনে এসে দাঁড়ালো। আধার পাশ থেকে লাফিয়ে উঠে বলল, কিরে তিমির, ওকে শান্ত করছিস কেন? এই সবার বাচ্চারা ইন্তুর দিকে আঙুল তোলার সাহস পায় থেকে, কিন্তু আরো 2টা থাপ্পড় বসিয়ে দিত ওই কুত্তার বাচ্চাদের কালে। হাত পা ঘুরিয়ে দিলে তবেই শান্তি আসতো, তবেই না হবি তুই এই আধারের লেডি ডল। মিস্টার জহির ভ্রু কুঁচকে আধারের দিকে তাকিয়ে বললেন, তুই আগুনে ঘি ঢালছিস কেন আধার? দেখছিস না জেলটাকে রণক্ষেত্র বানিয়ে রেখেছে? মানুষ মারামারি করলে তাকে জেলে নিয়ে আসে, ও তো জেলে এসেও মারামারি করে। ওকে কোথায় রাখবো বলতো? অফিসারের কথা শুনে ইন্তেহা ঠোঁট বেঁকিয়ে হাসলো। সেই হাসিতে বিদ্রুপ আর অবজ্ঞা মেশানো। সে লোহার শিকে হাত রেখে তিমিরের দিকে তাকিয়ে বলল, জেলে এসেছি বলে কি নিজের সম্মান বিলিয়ে দেব? এই জানোয়ার গুলো যখন আজে বাজে কথা বলছিল তখন কি আমি বসে বসে আঙুল চুষবো? তার চেয়ে ভালো ওদের জিপটা টেনে ছিঁড়ে দেওয়া। তিমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে পকেট থেকে রুমাল বের করে শিকের ফাঁক দিয়ে ইন্তেহার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত গলায় বলল, তোর কপাল আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত পড়ছে, মুছে নে। আর আধার, তুই মামার সাথে কথা বলে ওকে বের করার ব্যবস্থা কর, অযথা সময় নষ্ট করিস না। আধার দাঁত বের করে হেসে বলল, আরে চিন্তা করিস না, মামা তো ঘরের মানুষ। মামা এবারের কেসটা কার উপর হাত চালিয়েছে? আমাদের ফকিরের রানী। মিস্টার জহির একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর রাখা ফাইলটা খুলে বললেন, কেস তো বেশ কড়া। অভিযোগকারীর নাম ভিরান ক্রেইভ, বিদেশি নাগরিক, প্রভাবশালী পরিবার, গাড়ি ভাঙচুর আর শারীরিক হেনস্থার অভিযোগ করেছে। সহজে ছাড়া পাওয়ার কথা নয়, কিন্তু যেহেতু তোদের মামা আমি, তাই আপাতত একটা ব্যবস্থা করছি। তবে ইন্তেহা, এবারের মানুষটা কিন্তু সহজ নয়, তার চোখে মুখে আমি জেদ রেখেছি। ইন্তেহা তিমিরের দেওয়া রুমালে ঠোঁটের রক্ত মুছতে মুছতে বলল, ভিরান ক্রেভ নামটা শুনলেই মনে হয় পচা কোনো বিলাতি ইঁদুর। ওকে তো আমি দেখে নিব। ও ভেবেছে পুলিশে দিলে ইন্তেহা ইহসান দমে যাবে। ভুল ভেবেছে। এই অপমানের শোধ আমি কড়ায় গন্ডায় তুলবো। ইন্তেহার মাথা থেকে তার ফুফাতো ভাই বিরানের নামটা চলে গিয়েছে, এজন্য সে চিনতে পারল না। ইন্তেহার কথা শুনে তিমির ইন্তেহা চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখন শোধ নেওয়ার কথা ভুলে গিয়ে শান্ত হয়ে বাড়ি ফেরার চিন্তা কর। মিস্টার ইহসান জানলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে। ইন্তেহা তাচ্ছিল্যের সাথে বলল, বাবা, আমার খবর নেয়ার সময় তার কোথায়?
মিনিট দশকের মধ্যে মিস্টার জহির কিছু কাগজে সই করে ইন্তেহাকে হাজত থেকে বের করে দিলেন। হাজত থেকে বেরিয়ে ইন্তেহা একবার আর চোখে ছেলেগুলোর দিকে তাকালো। ছেলেগুলো ভয়ে তখনও কোনায় সেটে আছে। হাজত থেকে বেরিয়ে আসার সময় ইন্তেহা একবার পেছনে ফিরে সেই ছেলে দুটোর দিকে তাকালো। তারা তখনও ভয়ে কাঁপছে। ইন্তেহা বাঁকা হেসে বলল, পরের বার দেখা হলে তোদের জিপটা আর আস্ত থাকবে না। ইন্তেহা যখন হাজত থেকে বেরিয়ে আসছে, মিস্টার জহির টেবিলের উপর রাখা লাঠিটা ঠিক করতে করতে বিরক্তিতে মুখ বাঁকালেন। তিমির আর আধারের দিকে তাকিয়ে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তার চোখে মুখে আমি জেদ দেখেছি। নিয়ে যা ওকে ভাই, একে জলদি এখান থেকে নিয়ে যা। জেলের ভেতর যে তাণ্ডব শুরু করেছিল, উফ, আমার 14 বছরের চাকরিতে এমন বেপরোয়া মেয়ে আমি আগে দেখিনি। হাজতের কয়েদিদের তো মারলই, সিকের উপর এমনভাবে বাড়ি দিচ্ছিল যেন এখনই থানা ভেঙে গুড়িয়ে দেবে। শান্তিতে এক কাপ চাও খেতে দিল না। আধার হাসতে হাসতে ইন্তেহার দিকে তাকালো। ইন্তেহা এখনো হেলমেট হাতে নিয়ে আর চোখে মিস্টার জহিরকে দেখছে। আধার টিপ্পনি কেটে বলল, শুনলে তো তোর নামে তো এখনই মহাকাব্য লেখা শুরু হয়ে গেছে। মামা সাহেব ওর জন্য একটা আলাদা সেল বানিয়ে রাখা উচিত ছিল আপনাদের, অন্তত শান্তি পেতেন। অফিসার হাত নেড়ে বললেন, না ভাই, আর না, এদের সামলানোর সাধ্য আমার কনস্টেবলের নাই। তোরা দয়া করে বিদায় হ। কি বানিয়েছিস একে, উফ। কথাটা বলে মিস্টার জহির টেবিল থেকে পানির বোতলটা নিতে গেলে ইন্তেহা তার আগে টেবিলের উপরে রাখা পানির বোতলটা এক চুমুকে খালি করে গটগট করে বেরিয়ে গেল। পেছন থেকে আধার ইশারা করে মিস্টার জহিরকে বলল, রাগ করবেন না মামা, ও তো আসলে আমাদের লেডি ডন। থানার বারান্দায় আসতে তিমির ইন্তেহার সামনে গিয়ে দাঁড়ালো। ইন্তেহার গালের উপর ভিরানের দেওয়া থাপ্পড়ের লাল দাগটা এখন নীলচে হয়ে উঠেছে। তিমি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর এই জেদ তোকে একদিন অনেক বড় বিপদে ফেলবে কিন্তু। ইন্তেহা পকেট থেকে বাইকের চাবিটা বের করে আঙ্গুলের ডগায় ঘুরাতে ঘুরাতে বলল, বিপদকে আমি ডাকি না রে তিমির, বিপদ আমাকে দেখে রাস্তা বদলায়। আর ওই ভিরান ট্রিপ, ও তো কেবল শুরু করলো, শেষটা না হয় আমিই করব। আধার ইন্তেহার কাঁধে হাত দিয়ে বলল, উফ মামা, সেই লেভেলের অ্যাকশন দিছিস আজকে। চল এখন কোনো ভালো জায়গায় গিয়ে কড়া করে চা খাই, অনেক ধকল গেছে তোর উপর দিয়ে। ড্রয়িং রুমে বসে ভিরান তার ল্যাপটপে কাজ করছে। তার চোখে মুখে এখনো সেই হিমশীতল গাম্ভীর্য। গালের উপর ইতিহাসে উদ্ধত চাহনিটা যেন তাকে বিচ্ছে। তখনই নূর রান্নাঘর থেকে একবার টিফিন নিয়ে ড্রয়িং রুমে এলো। তার সারা শরীর এক ধরনের অস্থিরতা। ইন্তেহা যাই করুক না কেন, সে তো এই বাড়িরই মেয়ে। তাকে থানায় ফেলে রেখে এই উৎসব নূর মেনে নিতে পারছে না। নূর থমথমে মুখে ফিরনির বাটিটা টেবিলের উপর রাখলো। ভিরান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে একবার নূরের দিকে তাকিয়ে সংক্ষিপ্তভাবে বলল, থ্যাঙ্কস নূর, ওখানে রেখে দে। কিন্তু নূর গেল না। সে দাঁড়িয়ে রইল সেখানে। নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিরান ভ্রু কুচকে তাকাতে নূর সাহস সঞ্চয় করে কাপা গলায় বলল, ভিরান ভাইয়া, আপনি ইন্তেহাপুর উপর থেকে কমপ্লেনটা কি তুলে নিতে পারেন না? ও আসলে রাগের মাথায় অনেক কিছু করে ফেলে, কিন্তু ও তো আমাদেরই আপন। প্লিজ ভাইয়া, ওকে এভাবে থানায় রেখে দেবেন না। ও খুব জেদি, ওখানে থাকলে ওর অবস্থা আরো খারাপ হবে। নূরের মিনতি শুনে ভিরান ল্যাপটপ বন্ধ করে তীক্ষ্ণ নজরে নূরের দিকে তাকালো। তার সোনালি চোখের মনি বরফের মতো শীতল হয়ে এলো। সে গম্ভীর স্বরে বলল, তুই কি জানিস ও আমার সাথে কি করেছে? ও কেবল আমার গাড়ি ভাঙেনি নূর, রাস্তার মাঝখানে সবার সামনে আমার উপর হাত তোলার চেষ্টা করেছে। এমন অপরাধের ক্ষমা হয় না। ভিরানের কথা শুনে নূরের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে মিনতি করে বলল, আমি জানি ও ভুল করেছে, কিন্তু ও তো আপনার ছোট বোনের মতো। আপনি কি বড় হিসেবে ওকে একবার মাফ করতে পারেন না? ওর ভেতরে অনেক ক্ষোভ, ও আসলে বুঝতে পারে না কোনটা সঠিক আর কোনটা ভুল। প্লিজ ভাইয়া, ওকে ফিরিয়ে আনুন। ভিরান রেগে এবার সোফা থেকে উঠে দাঁড়ালো। তার দীর্ঘকায় দেহটা নূরের সামনে এক ধরনের আধিপত্য বিস্তার করলো। সে নূরের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে অটল কণ্ঠে বলল, ক্ষমা সবার জন্য নয় নূর, যে ক্ষমা চায় না তাকে ক্ষমা করা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেয়া। ইন্তেহা ইহসান এখনো নিজের ভুল বুঝতে পারেনি। ও মনে করে ও যা ইচ্ছে তাই করতে পারে। জেরেডে অন্ধকার ঘরটে ওর জন্য এখন সঠিক জায়গা। আমি আমার কমপ্লেন তুলব না। নূর হতাশ হয়ে মাথা নিচু করলো। সে বুঝতে পারল ভিরানকে টলানো অসম্ভব। ভিরান ঠান্ডা গলায় আবারও যোগ করলো, কাল সকালে মামা এলে তিনি যা সিদ্ধান্ত নেবেন তার আগে ওই মেয়ে হাজতেই থাকবে। এটা আমার শেষ কথা।
নূর কান্নামাখা চোখে ঘর থেকে বেরিয়ে গেল। সে জানতো না তিমির আর আধার ততক্ষণে ইন্তেহাকে ছাড়িয়ে নিয়ে গেছে। সে কেবল ভাবছিল ভিরান ভাইয়া আসার পর থেকে ইন্তেহার উপর কালো মেঘ ঘনিয়ে এসেছে। নূর মনে মনে দোয়া করলো ইন্তেহা আপু যেন নিরাপদে থাকে। ইন্তেহা যাওয়ার জন্য বাইকের দিকে যেতে নিলে তিমির গম্ভীর কণ্ঠে বলল, তোর এই পাগলামি কবে থামবে ইন্তেহা? আজ যেটা করলি সেটা কি খুব দরকার ছিল? রাস্তার মাঝখানে একটা দামি গাড়ি রড দিয়ে পিটিয়ে চুরমার করে দিলি, তারপর জেলে মারামারি করলি। এইসব করে কি প্রমাণ করতে চাস তুই? ইন্তেহা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, প্রমাণ করার কিছু নেই তিনি। ওই সমুদ্রের চাংরা আমার গায়ে হাত তুলেছে। ইন্তেহা ইহসানের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে ওই সাদা মুলাটা। আমি কি আঙুল চুষবো? তিমির রেগে গলাটা এবার চড়াও করে বলল, হাত ও এমনি এমনি তোলেনি। তোর মুখের ভাষা আর বাইক চালানোর ধরন মানুষকে বাধ্য করে ওসব করতে। আজ তো মামা ছিল বলে তুই বের হতে পেরেছিস। অন্য কেউ হলে এই জেদ তোকে সারা জীবন জেলের ঘানি টানাতো। তিমিরকে রেগে যেতে দেখে আধার পরিস্থিতি হালকা করার জন্য বলল, আরে ছাড় না তিমির, কিন্তু তো এমনই, বাঘিনীকে কি আর খাঁচায় আটকে রাখা যায়? তিমির আধারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তুই ওকে তেল দেওয়া বন্ধ কর আধার। তুই ওকে প্রশ্রয় দিস বলেই ও দিন দিন আরও বেপরোয়া হচ্ছে। ইন্তেহা, তুই কি চাস? তোর বাবা আর ওই মহিলার সামনে তোকে আরও ছোট হতে দেখতে? তুই যতবার এমন করবি ততবার তোর মার হাতে একটা করে অজুহাত তুলে দিবি তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তিমিরের শেষ কথাটা ইন্তেহার বুকে তীরের মতো বিঁধল। সে তিমিরের চোখের দিকে তাকিয়ে তপ্ত গলায় বলল, ওরা তো আমাকে বের করতে চাই। আমি থাকলে ওদের আদিক্ষেতা করতে সমস্যা হয়। ওই নূর ভিরানের জন্য পীড়িত দেখাচ্ছে, আর তুই আমাকে নীতিবাক্য শোনাচ্ছিস। মনে রাখিস তিমির, আমি কারো দয়া নিয়ে বাঁচি না। তিমির এবার ইন্তেহার ঠিক সামনাসামনি দাঁড়ালো। ইন্তেহার খুব কাছে গিয়ে নিচু কিন্তু কঠোর স্বরে বলল, দয়া নয় ইন্তেহা, এটাকে সমাধান করা বলে। তুই যদি নিজের ধ্বংস নিজে ডেকে আনতে চাস তবে আন, কিন্তু মনে রাখিস বারবার আমরা তোকে টেনে তুলতে পারবো না। নিজের অন্ধকার থেকে নিজেকেই বের হতে হয়। কথাটা বলে তিমির গটগট করে আধারের বাইকের দিকে চলে গেল। ইন্তেহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তিমি সচরাচর ওকে এভাবে বকে না। আধার দীর্ঘশ্বাস ফেলে বলল, তিমির তোকে ভালোবাসে বলেই বকেছে রিন্তু, ও আসলে ভয় পাচ্ছে তোকে হারানোর। ইন্তেহা কোনো উত্তর দিল না। তার আগে থেকে রাগ ছিল তিমিরের কথা শুনে আরো বেড়ে গেল। ভিরান ফ্রেশ হয়ে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। কিছুক্ষণ পর নিচে নেমে আসতে নূরের সাথে তার দেখা হয়। নূর তখন ডাইনিং টেবিল গোছাতে ব্যস্ত ছিল। নূর ভিরানকে দেখে লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, ভাইয়া, তোমার জন্য কফি বানিয়েছি, তুমি কি এখন খাবে? ভিরান সোফায় বসে ল্যাপটপ খুলতে খুলতে মাথা না তুলে বলল, হ্যাঁ, নিয়ে আয়। নূর কফি নিয়ে এসে ভিরানের সামনে টেবিলে রাখলো। ভিরানের গাম্ভীর্য নূরকে সবসময় একটু ভয় রাখে, কিন্তু এই রহস্যময় গাম্ভীর্যই তাকে আরো বেশি আকর্ষণ করে ভিরানের প্রতি। নূর একটু সাহস সঞ্চয় করে বলল, ভাইয়া, আসার পথে যে ঝামেলাটা হলো, ইন্তেহা আপু আসলে ওরকম না, ও একটু রাগী তো, তাই হয়তো। নূরের মুখে ইন্তেহারের নাম শুনে ভিরান টাইপিং থামিয়ে দিল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, নূর, ও তোর বোন হতে পারে, কিন্তু ওর ব্যবহার কোনো ভদ্র সমাজের মানুষের মতো নয়। আমি চাই না তুই ওর ছায়া মারাস। ওর মতো উচ্ছৃঙ্খল মেয়েরা নিজের সাথে সাথে আশেপাশের সবার ক্ষতি করে। নূর মাথা নিচু করে রইল। সে মনে মনে চাচ্ছিল ভিরান ইন্তেহার উপর থেকে রাগটা কমিয়ে নি, কিন্তু ভিরানের চোখে ইন্তেহার প্রতি যে তীব্র ঘৃণা সে দেখল, তাতে সে আর কথা বাড়ানোর সাহস পেল না। ভিরান আবারও নিজের কাজে মনোযোগ দিল। তখনই সিঁড়ি বেয়ে অলিভ নামলো। অলিভকে দেখে নূর বলল, আপনার কিছু লাগবে ভাইয়া? অলিভ এসে বলল, আপাতত কিছু লাগবে না। বিকালে ফ্রি থাকলে আমাকে শহরটা একটু ঘুরিয়ে দেখাতে পারো। নূর খুশিতে আত্মহারা হয়ে মাথা নাড়ল। অলিভ গেলে তো ভিরানও যাবে, আর সেও ভিরানের সাথে কিছু সময় কাটাতে পারবে। তিনজনই থানা থেকে বেরিয়ে এলো। তিমিরের বকা খেয়ে ইন্তেহার রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। জেদের বসে সে বাইক স্পিড বাড়িয়ে দিল। তার কানে এখন তিমিরের কথাগুলো না, বরং ভিরানের সেই থাপ্পড়ের আওয়াজ আর নূরে সে হাসি। মুখটা বারবার ভেসে উঠছে। প্রতিহিংসায় তার ভেতরে জ্বলছে আগুন। সে রাস্তা দেখছে না, কেবল তার ভেতরের পুঞ্জীভূত ক্ষোভের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছে। ঠিক তখনই সামনের মোড়ে একটা রিকশা চলে আসায় ইন্তেহা হঠাৎ সজোরে ব্রেক কষল, কিন্তু রাস্তার উপরে থাকা বালুর কারণে বাইকের চাকা পিছলে গেল। ধপাস করে একটা শব্দ হলো। ইন্তেহা বাইক সহ রাস্তায় ছিটকে পড়ল। ভাগ্য ভালো যে পাশে কোনো বড় গর্ত বা পাথরে জমি ছিল না, তাই বড় কোনো আঘাত সে পেল না। ধুলোয় মাখামাখি হয়ে সে রাস্তার উপর পড়ে রইল।
পেছন থেকে বাইক নিয়ে আসা তিমির এই দৃশ্য দেখে আতঙ্কে জমে গেল। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে বাইক থামানোর কথা না ভেবেই কোনো মতে চলন্ত বাইক থেকে নেমে পাগলের মতো দৌড়ে এলো ইন্তেহার দিকে। তিমির হাঁটু গেড়ে বসে ইন্তেহাকে দুই হাতে শক্ত করে জাপটে ধরল। তার হাত কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তিমির ইন্তেহার মুখটা নিজের বুকের কাছে টেনে নিয়ে চিৎকার করে বলল, ইন্তেহা, তুই কি চাস আমি পাগল হয়ে যাই? তোকে কতবার বলেছি সাবধানে বাইক চালাবি। এত জেদ কেন তোর? নিজেকে শেষ করে দিয়ে কার ওপর প্রতিশোধ নিবি তুই? তিমিরের গলার স্বর কান্নায় ভেঙে আসছে। সে ইন্তেহার হাত পা দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে কোথাও রক্ত বেরোচ্ছে কিনা। ইন্তেহা তিমিরের এই ব্যাকুলতা দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার শরীরের ব্যথার চেয়েও তিমিরের গলার এই হাহাকার তাকে যেন বেশি আঘাত করলো। তিমির ইন্তেহার ধুলো মাখা মুখটা হাত দিয়ে মুছে দিয়ে ধরা গলায় আবারও বলল, তোর কিছু হয়ে গেলে আমি কার ওপর রাগ করব বলতো? কেন বুঝিস না যে তুই আমার কাছে কতটা দামি? খবরদার আর কোনো দিন আমার সামনে এমন বেপরোয়া হবি না। ইন্তেহা কোনো কথা বলতে পারল না। তিমিরের চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করছে। যে তিমির একটু আগেই তাকে কড়া ভাষায় বকছিল, সেই তিমিরই এখন তাকে হারানোর ভয়ে কুঁকড়ে যাচ্ছে। ইন্তেহা মাথা নিচু করে রইল। তিমিরের বুকের ধুকপুকানি সে স্পষ্ট শুনতে পাচ্ছে। তার যদি মনটা আজ তিমিরের ভালোবাসার কাছে কিছুটা হলেও নতি স্বীকার করলো। আধার দৌড়ে এসে বাইকটা রাস্তার পাশে স্ট্যান্ড করিয়ে রেখেই ইন্তেহার কাছে এসে ধপাস করে বসে পড়ল। তার চোখ মুখটা ফ্যাকাশে হয়ে আছে। যে আধার সবসময় হাসি ঠাট্টার ফুর্তিতে থাকে, তার চোখ এখন স্পষ্ট আতঙ্কের ছাপ। তিমির যখন ইন্তেহাকে জড়িয়ে ধরে বকছিল, আধার তখন ইন্তেহার অন্য হাতটা শক্ত করে ধরে ধরা গলায় বলল, তোর এই পাগলপনা কোনো দিন আমাদের শেষ করে দিবে। কিন্তু আমরা তিনজন কি আলাদা কেউ? একজনের রক্ত ঝরলে কি বাকি দুজনের বুকে লাগে না? আমাদের অন্ধকার তো তোর কাছে গিয়ে শেষ হয়। কেন এরকম করিস? রাস্তায় ধুলোমাখা পিচঢালা পথে ইন্তেহা স্তব্ধ হয়ে বসে আছে। তিমিরের বুকের ধুকপুকানি আর আধারের ভেজা কণ্ঠস্বর তাকে এক অদ্ভুত অপরাধ বোধে আচ্ছন্ন করে ফেলেছে। যে মেয়েটা একটু আগে থানার ভেতরে বাঘিনীর মতো গর্জন করছিল, সে এখন নিজের দুই বন্ধুর নিঃস্বার্থ ভালোবাসার সামনে বিড়াল ছানাটির মতো শান্ত। আধার ইন্তেহার কনুয়ের ছাল ওঠা ক্ষতের দিকে তাকিয়ে ফু দিয়ে বলল, অনেকটা রক্ত জমছে, চল আগে ব্যান্ডেজ করবি। ইন্তেহা কিছু বলল না। তিমির ইন্তেহার কাঁধ ধরে দাঁড় করালো। তার চোখে এখনো রাগ। সে গম্ভীর গলায় বলল, আধার, ওকে নিয়ে চল, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। ইন্তেহা গাছারা ভাব নিয়ে বলল, আব্বে শালা, কিছু হয়নি। আর কিছু বলতে নিয়েও তিমিরের চোখের দিকে তাকিয়ে ইন্তেহা থেমে গেল। তিমির ওর দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। তিমিরের চোখের এই গাঢ় আধার তাকে শাসন করার ক্ষমতা রাখে। ইন্তেহা আর কিছু বলল না। আধার আর তিমিরের রাগী চোখ দেখে আধার রেগে বলল, সারা বেন্তেহা, তোর মাথায় রক্ত, হাতে রক্ত, ঠোঁটের কোণে রক্ত, আর তুই বলছিস কিছুই না? ইন্তেহা বিরক্তি নিয়ে তাকালো ওদের দুজনের দিকে। এরা একটু বেশি করছে ওকে নিয়ে। তিমির ইন্তেহাকে নিয়ে ইন্তেহার বাইকে উঠল আর আধার নিজের বাইকে স্টার্ট দিল। আর একটা অসম্পূর্ণ একতলা একটা বিল্ডিংয়ের ছাদে উঠল। সূর্য এখন প্রায় ডুবুডুবু। চারিপাশে কুয়াশার ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। তিমির ফার্স্ট এড বক্স থেকে অ্যান্টিসেপটিক আর তুলা বের করে আনলো। ইন্তেহার জেদ আর গাছাড়া ভাব দেখে ওর ভেতরের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। তিমির খুব সাবধানে ইন্তেহার কপালে জমে থাকা রক্ত পরিষ্কার করতে শুরু করলো। ডেটলের ছোঁয়ায় ইন্তেহা দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু কোনো শব্দ করলো না। তিমির খুব শান্ত গলায় বলল, তোর এই ঝামেলা পাকানোর কি খুব দরকার ছিল? এই যে চোট পেলি, এতে কার লাভ হলো? এই লোকটার তো কিছুই হয়নি, উল্টো তুই জখম হয়ে ফেললি। ইন্তেহা এক চোখ খুলে বাঁকা হেসে বলল, লাভ ক্ষতির হিসাব আমি করি না। ইন্তেহা ইনসান মার খায় না, শুধু মারে। আজ ভাগ্য খারাপ ছিল তাই ছিটকে গেছি। ওই শালার সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, তিমির তুলাটা সরিয়ে ইন্তেহার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, তুই আসলে নিজেকে খুব শক্ত দেখানোর চেষ্টা করিস ইন্তেহা, কিন্তু তুই জানিস না তোর এই খামখেয়ালিপনা আমাদের ওপর দিয়ে কি ঝড় বয়ে দেয়। আমরা তোকে কেবল আগলে রাখি বন্ধুত্বের খাতিরে না, বরং তুই আমাদের অবিচ্ছেদ্য অংশ বলে। তুই শেষ হয়ে যাওয়া মানে আমাদের এই সার্কেলটাই ভেঙে যাওয়া। আধারও পাশে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তিমির ঠিকই বলছে, তোর এই জেদ না আমাদের বন্ধুত্ব শেষ করে ফেলে। ইন্তেহা বিরক্তি নিয়ে বলল, জেদ হোক আর যাই হোক না কেন, বন্ধুত্ব শেষ হওয়ার আগে তোদের দুজনকেই আমি খাল্লাস করে দেব। ইন্তেহার কথা শুনে আধার আর তিমির একে অপরের দিকে তাকালো। তিমির দীর্ঘশ্বাস ফেলে ব্যান্ডেজটা ইন্তেহার কপালে শক্ত করে বসিয়ে দিল। ইন্তেহা ব্যথায় উফ করে উঠে তিমিরের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে বলল,
মারবি নাকি? ডক্টর হতে এসেছিস না জল্লাদ? তিমির ফার্স্ট এড বক্সটা গুছিয়ে রাখতে রাখতে নির্লিপ্ত গলায় বলল। তোর মতো শক্ত চামড়ার মানুষকে কি আর ব্যথায় কিছু যায় আসে? ওদের কথা কানে না নিয়ে ইন্তেহা ছাদের রেলিংয়ের দিকে পা ছড়িয়ে বসলো। পকেট থেকে একটা চুইংগাম বের করে মুখে পুরে আয়েশ করে চিবোতে চিবোতে বলল। করবই তো। তোরা বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিস। বন্ধুত্ব মানে কি সারাদিন প্যানপ্যানানি? ওই কুত্তাটা আমাকে থাপ্পড় মারলো আর তোরা আছিস ব্যান্ডেজ নিয়ে। আরেকবার দেখা হলে ওর গাড়ির বাকি কাজগুলো যদি আমি না ভেঙেছি, তবে আমার নাম ওই ইন্তেহা ইহসান না। আধার কপাল চাপড়ালো, বলল। কিন্তু তুই কি কোনো দিন শুধরাবি না? মিসেস নীলা এবার কিন্তু তোকে ছেড়ে দিবে না। আর ওই লোকটা যে সুবিধার না, সেটা জহির মামাই বলেছে। বিদেশি টাকার পাওয়ার আছে ওর হাতে। ইন্তেহা চুইংগামের একটা বড় বাবল ফুলিয়ে সেটা ফাটিয়ে দিয়ে তাচ্ছিল্যের সাথে বলল। পাওয়ার? আমার জুতোর তলায় থাকে ওরকম পাওয়ার। আমার বাইকের তেলের যা দাম, ওর পাওয়ারের দাম তার থেকেও কম। ও ভেবেছে পুলিশ দিয়ে আমার ভয় দেখাবে। এর পরের বার ওকে এমন এক খেলা দেখাবো না যে ওর বিলিতি বুদ্ধি হাঁটুতে নেমে আসবে। হঠাৎ তিমির ইন্তেহার সামনে এসে দাঁড়ালো। ওর পকেট থেকে বাইকের চাবিটা ছো মেরে কেড়ে নিল। ইন্তেহা লাফিয়ে উঠতে গেলেই তিমির ওর কাঁধে চাপ দিয়ে বসিয়ে দিল, কিন্তু চাবি দিল না। চাবিতে তিমির সাধনা করিস না। ইন্তেহা চিবিয়ে চিবিয়ে বলল। তিমির শান্ত কিন্তু কঠিন স্বরে বলল। আজ তোকে আমরা বাসায় পৌঁছে দিব। আধার নিচে থেকে খাবার নিয়ে আসছে। 3 জন একসাথে খেয়ে এরপর বাসায় যাব। তোর এই রণমূর্তি নিয়ে এখন বাসায় গেলে মিসেস নীলা তোকে ত্যায্যপুত্র করতে দুবার ভাববেন না। আধার তিমিরের কথার মাঝে বলল। ত্যায্য পুত্র না, ত্যায্য কন্যা হবে ওটা। অবশ্য ইন্তেহার মধ্যে মেয়েদের মতো কিছুই নেই, ওকে ছেলে বলাই যায়। ইন্তেহা দাঁতে দাঁত চেপে বলল। তুই জানিস আমার মধ্যে মেয়েদের কিছু আছে নাকি? তোর জানারও প্রয়োজন নেই। আমার জামাই জানলেই চলবে, শালা। ইন্তেহার লাগামহীন কথায় তিমির রেগে যায়। সে ধমক দিয়ে বলল। থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিব বেয়াদব, মুখের ভাষা ঠিক কর। তিমিরের কথায় আধার আর ইন্তেহা দুজনেই দাঁত কেলিয়ে হাসলো। এরপর ইন্তেহা আকাশপানে তাকে বড় করে একটা শ্বাস ছাড়লো। তারপর দুহাত মাথার নিচে দিয়ে ছাদে শুয়ে আকাশের দিকে তাকিয়ে বলল। যা তো আন্ধার, তন্দুরি চিকেন নিয়ে আয়। তোর বাবা তো বড়লোক, হাত খরচ তো একটু হলেও দিয়েছে। ওইগুলো দিয়ে আমাদের পেটেও একটু ঢুকানোর সুযোগ করে দাও মামা। আধার হাসতে হাসতে ছাদ থেকে নামতে নামতে বলল। আদেশ শিরোধার্য ছোট ভাই। তিমির ছাদের কোণায় দাঁড়িয়ে দেখলো কুয়াশা আরো বাড়ছে। ইন্তেহা শুয়ে শুয়ে গুনগুন করে একটা অদ্ভুত সুর ভাজছে, যেন একটু আগে ঘটে যাওয়া বিভৎস ঝামেলা বা শরীরের চোট কোনো কিছুই তাকে স্পর্শ করেনি। তার এই অদম্য গাছাড়া ভাবটাই তিমিরকে একদিকে যেমন মুগ্ধ করে, অন্যদিকে এক অজানা আশঙ্কায় ডুবিয়ে দেয়। ইন্তেহা দিনে দিনে যা তৈরি হচ্ছে, ওর ভবিষ্যৎ কি সেটাই নিয়ে তিমিরের সংশয়। কে সামলাবে এই মেয়েকে? ভিরান তার রুমের ব্যালকনিতে। তারা আরেকটু আগেই বাহির থেকে ফিরেছে। অলিভের জোরাজোরিতে তাকে বাহিরে যেতেই হয়েছিল। ব্যালকনি থেকে বাড়ির সামনের দিকটা স্পষ্ট দেখা যায়। এই 20 বছরে অনেক কিছুই বদলে গেছে। ভিরান যখন তার বাবার মৃত্যুর পর দেশ ছাড়লো, তখন সবকিছু অন্যরকম ছিল। ট্রাউজারের 2 পকেটে হাত দিয়ে ভিরান সোজা হয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিল। ভিরান মুখে গাম্ভীর্যতা, সোনালি চোখগুলো জ্বলজ্বল করছে। তখনই দরজার পাশ থেকে মিহি কণ্ঠে কেউ বলে উঠল। আসবো ভাইয়া। কারো নরম স্বর শুনে ভিরান পেছনে ফিরে তাকায়। দেখতে পায় নূর হাতে কফি মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ভিরান তীক্ষ্ণ চোখে নূরকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে। নূরের গায়ে হালকা গোলাপি রঙের একটা 3 পিস, চুলগুলো কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। টানা টানা চোখ, নূরের টানা টানা ডাগর চোখ দুটো সবসময় এক অদ্ভুত মায়া খেলা করছে। চোখের পাতায় লেগে থাকা সামান্য কাজল যেন তার দৃষ্টির গভীরতা আরো বাড়িয়ে দিয়েছে। হালকা গোলাপি রঙে তাকে সদ্য ফোটা কোনো পদ্মের মতো স্নিগ্ধ লাগছে। ভিরান এক মুহূর্তের জন্য নিজের গাম্ভীর্য ভুলে গিয়ে নূরকে দেখল। ও দীর্ঘ কেশরাশি পিঠের উপর দিয়ে বয়ে গিয়ে কোমর ছুঁয়েছে, যা দেখে মনে হয় একরাশ নিকশ কালো অন্ধকার যেন নূরের শুভ্রতাকে পাহারা দিচ্ছে। ভিরান নিজেকে সামলে দৃষ্টি সরিয়ে নিয়ে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালো। তবে তার কণ্ঠস্বর আগের চেয়ে খানিকটা নরম শোনালো। সে ধীর স্থির ভাবে বলল। দরজায় দাঁড়িয়ে অনুমতি চাওয়ার কি আছে, ভেতরে আয়। নূর পা টিপে টিপে ঘরের ভিতরে ঢুকলো। ভিরানের এই শান্ত কিন্তু ব্যক্তিত্বপূর্ণ রূপ তাকে সবসময় কিছুটা আড়ষ্ট করে রাখে। নূরের ভয় হয় ভিরানের সাথে কথা বলতে, সবসময় একটা গাম্ভীর্য নিয়ে থাকে। কফির মগ থেকে ধোঁয়া উঠছে। টেবিলের উপর মগটা রেখে খুব নিচু স্বরে বলল। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাই নিয়ে এলাম।
ভিরান কোনো উত্তর দিল না। সে নূরের দিকে না তাকিয়েও বুঝতে পারল নূর খুব সাবধানে তার প্রতিক্রিয়া লক্ষ্য করছে। ভিরান এবার ধীরে ধীরে নূরের সামনে গিয়ে দাঁড়ালো। ভিরান ওর সামনে গিয়ে দাঁড়াতেই নূর মাথা নিচু করে নিল। ভিরান একটু ঝুঁকে নূরের চোখের দিকে তাকানোর চেষ্টা করলো। নূর সবসময় ভিরানকে একটু ভয় পায়। নূরের সাথে ভিরানের পরিচয় হয়েছিল 2 বছর আগে, যখন নূর এসএসসি পরীক্ষা দেওয়ার পর বিদেশ গিয়েছিল। ভিরান নূরের চঞ্চল চোখে চোখ রেখে হঠাৎ শান্ত গলায় বলল, 2 বছর আগে তোকে যেরকম দেখেছিলাম এখন তার থেকেও বেশি সুন্দর হয়ে গেছিস নূর। মুখে কে মাখিস? নূরের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল ভিরানের কথা শুনে। সে অবাক হয়ে চোখ তুলে তাকালো, বোঝার চেষ্টা করলো ভিরান কি বলতে চাইছে। অপমান করলো নাকি প্রশংসা? ভিরানের সোনালি চোখের মণি এখন এক অদ্ভুত মুগ্ধতায় আচ্ছন্ন। ভিরান মুগ্ধ হয়ে নূরের অবুঝ মুখশ্রী দেখছে। নূর অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, ফুপু ডাকছেন ভাইয়া, নিচে চলো। ফুপু ডাকছেন? ফুপু ডাকছেন নাকি তুই যাওয়ার বাহানা করছিস? গম্ভীর স্বরে বলল ভিরান। নূর কথা ঘুরিয়ে বলল, আসার পর থেকে তোমাকে অন্যরকম লাগে কেন বলো তো? নূর কখনোই ভিরানকে তুমি বলে, আবার কখনো আপনি বলে, যখন যেটা মন চায়। নূরের কথা শুনে ভিরান একটু চুপ থেকে জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালো। তার কণ্ঠে বিষণ্ণতা ফুটে উঠল। সবাইকে সব কথা বলা যায় না নূর, কিছু কথা নিজের ভেতর পুষে রাখতে হয়, তুই বুঝবি না। নূর হঠাৎ এক কদম এগিয়ে এলো, সাহস সঞ্চয় করে ভিরানের হাতের উপর নিজের হাতটা আলতো করে রাখলো। নূরের উষ্ণ হাতের স্পর্শে ভিরান শান্ত চোখে নূরের দিকে তাকালো। নূর মৃদু হেসে বলল, আমি হয়তো সব বুঝি না, কিন্তু এতটুকু বুঝি যে তুমি খুব একা। ফুপাতো ভাই হিসেবে তুমি আমার কাছে বড় হতে পারো, কিন্তু আমার কাছে তোমার অন্য একটা জায়গা আছে, যা তুমি নিজেও জানো। ভিরান কিছু বলল না, সে কেবল নূরের হাতের স্পর্শটুকু অনুভব করতে চাইল। ভিরানের অদ্ভুত দৃষ্টি দেখে নূর সাথে সাথে হাতটা সরিয়ে নিয়ে বলল, তাড়াতাড়ি নিচে এসো, কফিটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, ভালো না লাগলেও বলতে পারো। নূরের যাওয়ার দিকে ভিরান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। সে জানে এই শহরে তার অনেক শত্রু আছে, অনেক ঝামেলা আছে, কিন্তু দিন শেষে যখন সে নূরের এই স্নিগ্ধ চেহারাটা দেখে তখন তার সব ক্লান্তি যেন নিমিষে উধাও হয়ে যায়। ভিরান মনে মনে ভাবল, ইউ আর মাই উইকনেস নূর, এই উইকনেসটাই সবাই কাজে লাগাবে, এটাই আমার ভয়। ইন্তেহা ছাদের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তিমির ওর পাশে চুপচাপ দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় তিমিরের পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল সশব্দে। স্ক্রিনে বাবা লেখাটা দেখে তিমিরের মন খারাপ হলো। কেন জানি তার মনটা বিষাদে ভরে গেল। সে এই কলটা রিসিভ করে কানে দিতেই ওপাশ থেকে মিস্টার আন্তাফের কর্কশ গলা ভেসে এলো। কোনো কুশল বিনিময় ছাড়াই তিনি সরাসরি বলতে শুরু করলেন, আজ রাতে তোর ওই মুখ নিয়ে বাসায় আসার কোনো দরকার নেই। বাড়িতে মেহমান আসবে, তোমার মতো একজন বেকার ছেলে মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে আমার লজ্জা লাগে। তিমির ঢোক গিলে অসহায় কণ্ঠে বলল, এই শীতের রাতে আমি কোথায় যাব বাবা? আমি মেহমানদের সামনে যাব না, রাতটুকু থাকতে দাও দয়া করে। মিস্টার আন্তাফ হুঙ্কার দিয়ে বললেন, না, তোর মতো অপদার্থের আমার বাড়িতে জায়গা নেই। তিমির বুঝতে পারলো না কি করবে। তিমিরের কণ্ঠস্বর কেঁপে উঠল, কথাগুলো গলায় আটকে এলো। তিমির নিজেকে সামলে কিছু বলতে চাইলো, কিন্তু তার আগে মিস্টার আন্তাফ ধমক দিয়ে বললেন, টাকা ছাড়া এ বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। যেদিন পকেটের টাকা নিয়ে ফিরতে পারবি সেদিনই আসিস, আর আগে যেখানে ইচ্ছা সেখানে মর, আমার কিছু যায় আসে না। মরার কোনো কাফনের কাপড়টাও কিনে দিয়ে যাস, সেটারও তো মুরদ নেই তোর। কথাটা বলে খট করে কলটা কেটে দিল মিস্টার আন্তাফ। তিমির পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখে জল আসলো না, তার চোখ দুটো অপমানে আর কষ্টে লাল হয়ে এসেছে। তিমিরের পায়ের তলার মাটি যেন মুহূর্তে সরে গেল। বাবার শেষ বাক্যটা তপ্ত সীসার মতো তার কানে বিচ্ছে। মরার সময় কাফনের কাপড়টা কিনে দিয়ে যাস। নিজের জন্মদাতার মুখে এমন অভিশাপ তিমিরের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। শীতের এই রাতে হিমেল হাওয়া তার কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, কিন্তু তার থেকেও শীতল এক হাহাকার গ্রাস করে নিল তার অস্তিত্বকে। একটু আগেই সে ইন্তেহার ক্ষত মুছে দিচ্ছিল পরম মমতায়, অথচ নিজের হৃদয়ে হওয়া বিশাল এই ক্ষতের কোনো ব্যান্ডেজ তার জানা নেই। বেকারত্বের অভিশাপ যে নিজের ঘর থেকে এভাবে নির্বাসনে পাঠাতে পারে তা ভেবেই তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। অন্ধকারে তিমিরের পাথরের মতো দাঁড়িয়ে রইল। চাঁদটাকেও আজ বড্ড পর মনে হচ্ছে। চারিপাশে নিস্তব্ধতা যেন তাকে বিদ্রুপ করে বলছে, তোর নাম তিমির, ভাগ্যেও কেবল তিমির বা অন্ধকারই লেখা আছে। তিমির প্রাণপণে কান্না চাপার চেষ্টা করলো।
পাছে ইন্তেহা তার এই অসহায়ত্ব দেখে ফেলে। ছেলেদের তো কাঁদতে নেই। ইন্তেহা শুয়ে থাকলেও তিমিরের হাত কাঁপানো আর ফোনের ও পাশের আওয়াজটা ওর কানে ঠিকই পৌঁছেছে। সে শোয়া থেকে উঠে বসলো, মুখে থাকা চুইংগামটা একপাশে ফেলে দিয়ে তিমিরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, কি হলো? বুড়ো হাড় কি আবার খেপেছে নাকি ত্যায্য করে দিল? তিমির কোনো উত্তর দিল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। তিমিরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইন্তেহা উঠে দাঁড়িয়ে তিমিরের সামনে গিয়ে দাঁড়ালো। ইন্তেহার গা ছাড়া ভাবটা এখনো কাটেনি, কিন্তু তিমিরের ফ্যাকাশে মুখটা দেখে সে মনে মনে একটু দমে গেল। ইন্তেহা তিমিরের কাঁধে একটা ধাক্কা দিয়ে বলল, আরে ধুর শালা, বাড়ি যেতে না করলে তো ভালোই হলো, আমার মতো স্বাধীন হয়ে গেলি। এই যে তুই বেকার বেকার করিস, টাকা কি আকাশ থেকে পড়ে? আজ না হয় কাল চাকরি হয়ে যাবে। ওই বুড়োটাকে বুঝিয়ে দিস যে তোর দাম কত। তিমির তপ্ত একটা শ্বাস ফেলে বলল, তোর কাছে সব কিছু এত সহজ কেন মনে হয় ইন্তেহা? দুনিয়াটা এত সহজ না। তোর কোনো পিছুটান নেই, তাই তুই বুঝিস না এইসব। তিমিরের কথা ইন্তেহা কানেই নিল না। ইন্তেহা পকেট থেকে আরেকটা চুইংগাম বের করতে গিয়েও তিমিরের দিকে তাকিয়ে থেমে গেল। সে দাঁত বের করে হেসে বলল, আমার কোনো কিছু পিছুটান হবেও না কোনোদিনও। আরে আমার বাপের আর আধারের বাপের এত বড় বড় বাড়ি আছে, তোর জায়গা হয়ে যাবে সেখানে। এত চিন্তা করিস না তো। এখন চল, তন্দুরি চিকেনটা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নি। তিমির ইন্তেহার দিকে তাকালো। মেয়েটা অগোছালো, জেদি আর উশৃঙ্খল, কিন্তু ওর এই অদ্ভুত সান্ত্বনা দেওয়ার ধরনটা তিমিরকে ভেতরে ভেতরে অনেক শক্তি দেয়। তিমির একটু ম্লান হেসে বলল, তুই কোনো দিন শোধরাবি না। ইন্তেহা আড়মোড়া ভেঙে বলল, শুধরালে তো তুই আমাকে চিনতেই পারবি না। চল নিচে নামি। আধার মনে হয় এতক্ষণে খাবারের গন্ধে নিজেই অর্ধেকটা খেয়ে ফেলেছে। নিচে গিয়ে তিনজন একসাথে বসলো। আধার খাবারগুলো সামনে সাজিয়ে রাখলো। ইন্তেহা দেখলো তিমিরের মন এখনো খারাপ। তিমিরের মন অন্যদিকে নিতে ইন্তেহা আধারকে বলল, একটা গান গাতো মামা। আধার নাক মুখ কুচকে বলল, তুইও তো অনেক ভালো গান করিস, আজ না হয় তুই গান গা। ইন্তেহা বিরক্তিতে নাক মুখ কুচকে বলল, দিলি তো মেজাজটা খারাপ করে। এই সুরের গান শোনার শোনার কোনো ইচ্ছে আমার নেই, ভালো লাগে না আমার। দূর, তুমি একটু গা। ইন্তেহার অকথ্য গালি শুনে তিমির আর আধার দুজনেই হেসে ফেললো। তিমির বুঝতে পারলো ইন্তেহা আসলে তার মন ভালো করার জন্য এই গানের আবদার করেছে, যদিও তার বলার ভঙ্গিটা মোটেও মার্জিত নয়। তিমির একটু সময় নিয়ে গলাটা পরিষ্কার করে নিল। চারিপাশে এখন ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরে সড়ক বাতিগুলো আবছা আলো অসম্পূর্ণ বিল্ডিংটার ছাদে এসে পড়ছে। হালকা হিমেল হাওয়ায় একটা অদ্ভুত নিস্তব্ধতা। তিমির ধীর লয়ে গাইতে শুরু করলো, এই নিরালার রাতের আধারে খুঁজে ফিরি যারে বারে বারে। তিমিরের কণ্ঠটা বেশ ভারী আর সুরেলা। ইন্তেহা একপাশে পা দুলিয়ে বসে তন্দুরি চিকেনের একটা লেগ পিস চিবোতে চিবোতে গান শুনছে। আধার চোখ বন্ধ করে তালের সাথে মাথা নাড়াচ্ছে। গানটা শেষ হতেই ইন্তেহা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কি সব মরা কান্নাওয়ালা গান গাচ্ছে তোরা? শুনলে মনে হয় প্রেমিকা পেছনে বাঁশ দিয়ে পালিয়ে গিয়েছে। ইন্তেহার কথা শুনে তিমির ওর দিকে বিরক্তি নিয়ে তাকালো। আধার চিকেনে কামড় দিয়ে বলল, তোর কাছে কি গান মানে মারোশালাকে ধরশালাকে টাইপ কিছু? তুই তো আসছো একটা বখাটে। ইন্তেহা ঠোঁট বাঁকালো। হঠাৎ আধারের নজর পড়ল ইন্তেহা লেগ পিসটা খাচ্ছে। এটা দেখে দুজনের মধ্যে কাড়াকাড়ি লেগে গেল। তিমির বিরক্তি নিয়ে ওদের দিকে তাকিয়ে রইল। 10টার দিকে ইন্তেহা বাড়ি ফিরল। আজকে আধারা তিমির ওকে পৌঁছে দিতে এলো। তিনজনই একসাথে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতেই দেখলো পুরো পরিবার খেতে বসেছে মিস্টার এহসান ছাড়া। দেখে মনে হচ্ছে কোনো বিরাট আয়োজন চলছে। ইন্তেহা ভিরানকে খেয়াল করলো না। তারা তিনজনই সিঁড়ি বেয়ে ইন্তেহার রুমের দিকে যেতে নিল। তখনই মিসেস নীলা বলে উঠল। কথাটা শুনতেই ওদের তিনজনের পা থেমে গেল। তিমির আর আধারের মুখ গম্ভীর হয়ে গেল, আর ইন্তেহার চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল। কিন্তু ইন্তেহা নিজেকে শান্ত করলো। সে আজকে আর কোনো ঝামেলা করতে চাইছে না, কিন্তু জবাব না দিলেও তার পেটের ভাত হজম হবে না। ইন্তেহার ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসিটা ফুটে উঠল, যা দেখলে মিসেস নীলার রক্তচাপ বেড়ে যায়। সে বাঁকা হেসে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এলো। আধার ইন্তেহার হাত ধরার চেষ্টা করলো তাকে থামানোর জন্য, কিন্তু ইন্তেহা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। ইন্তেহা টেবিলের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার কপালে ব্যান্ডেজ, ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত, সব মিলিয়ে তাকে কোনো এক রণক্লান্ত যোদ্ধার মতো লাগছে। ইন্তেহার এই অবস্থা দেখে মিসেস তানিয়া উৎকণ্ঠা নিয়ে বললেন, ইন্তেহা, তোর এ কি অবস্থা? ঠিক আছিস তুই? কিভাবে এসব হলো আপু? ইন্তেহা কারো কথার উত্তর না দিয়ে মিসেস নীলার চোখের দিকে তাকিয়ে বলল, বাড়ির আইন তো খুব ভালোই শিখিয়েছেন মিসেস নীলা, কিন্তু নষ্টামি শব্দটার মানে কি আপনার জন্য? ওই সাজানো ডিকশনারিতে ভুল লেখা?
যারা বিপদে পাশে থাকে, যারা নিজের রক্ত দিয়ে বন্ধুকে আগলে রাখে, তাদের যদি আপনার নষ্ট মনে হয়, তবে আপনার ওই ভদ্রতা আমার জুতোর তলায় থাকে। ইন্তেহার কথায় মিসেস নীলা রেগে দাঁড়িয়ে গেলেন। সবার সামনে ইন্তেহার এই কথাগুলো তাকে চরম অপমানে ফেলে দিল। নূর মিসেস নীলাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু পারল না। মিসেস নীলা দাঁতে দাঁত চেপে বললেন, জেলের ভাত খেয়ে এসেছিস, তোর মুখ তো অমন ড্রেনের মতোই হবে। বিরান, দেখ এই মেয়েটা তোর গাড়ি ভেঙেছে, ওর সাহস কত দেখ, এখনো কেমন চোখ রাঙিয়ে কথা বলছে। মিসেস নীলার কথায় এতক্ষণে ইন্তেহার নজর পড়ল টেবিলের এক কোণে বসে থাকা সেই দীর্ঘকায় যুবকের দিকে। বিরান এতক্ষণ বসে নিজের মতো খাচ্ছিল, আর এইসবে কোনো ভ্রুক্ষেপ নেই তার। তার পরনে এখন আরামদায়ক টি শার্ট, কিন্তু চোখে সেই একই হিমশীতল চাহনি। ভিরান হাত থেকে চামচটা নামিয়ে রাখলো। সে অত্যন্ত অবজ্ঞার সাথে ইন্তেহার আপাদমস্তক একবার দেখলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইন্তেহা ভিরানকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণে তার চোয়াল শক্ত হয়ে এলো। সে বুঝতে পারলো ভিরানই তার মানে তার ফুফাতো ভাই, কিন্তু ইন্তেহার এতে কিছু যায় আসে না। যে তার গায়ে হাত তুলেছে তাকে এর ফল পেতেই হবে। ইন্তেহার চোখ রাগে লাল বর্ণ ধারণ করলো, মাথা ঝাড়া দিয়ে উঠল যে ভিরান এখনো নিজের মতোই খেয়ে যাচ্ছে, যেন সে ইন্তেহারকে দেখেইনি। তিমির আর আধারও এতক্ষণে সব বুঝতে পারলো। তারা এটাও বুঝতে পারলো ইন্তেহা এখন ভুল কিছু করবে। তিমির আর আধা দ্রুত এগিয়ে এলো ইন্তেহাকে আটকাতে, কিন্তু এর আগে যা হবার হয়ে গেল। টেবিলে সাজানো ফলের ঝুড়ি থেকে একটা ছুরি উঠিয়ে ইন্তেহা সহসা সেটা টেবিলে রাখা ভিরানের হাতে গেঁথে দিল। সবাই এই দৃশ্য দেখে চমকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মিসেস তানিয়া চিৎকার দিয়ে উঠলেন। নূর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে আসতে আসতে ইন্তেহা দাঁতে দাঁত চেপে আরেকটা আঘাত করে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর কণ্ঠে বলল, এই ইন্তেহাই হোসেনের গায়ে হাত দেওয়ার ফল। ভিরান ভাবতে পারেনি ইন্তেহা এমন কিছু করবে। ভিরান চমকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু ব্যথার থেকে বেশি ভিরানের জেদ উঠল। রাগে তার মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা। যে এই ভিরান গ্রেভের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করে না, একটা মেয়ের প্রতিবাদ তাকে আঘাত করছে। ইন্তেহা রক্তলাল চোখে তাকিয়ে রইল ভিরানের দিকে। ভিরান সেই কাটা হাতটায় রাগে মুষ্টিবদ্ধ করে ফেললো। কপালের শিরাগুলো ফুলে উঠল তার। ভিরানের হাত থেকে রক্ত পড়ে ফ্লোর লাল বর্ণ ধারণ করেছে। ভিরান অগ্নিদৃষ্টিতে তাকালো ইন্তেহার দিকে। নূর ইন্তেহা আর ভিরানের মাঝে দাঁড়িয়ে আছে ভয়ার্ত চোখে। ইন্তেহার আকস্মিক এবং প্রচণ্ড আঘাতে পুরো ডাইনিং হলের পরিবেশ মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল। নূরের আর্তচিৎকার আর মিসেস তানিয়ার স্তম্ভিত হয়ে যাওয়ার মাঝে কেবল ভিরানের তপ্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। টেবিলের শুভ্র কাপড়ে ভিরানের হাত থেকে চুইয়ে পড়া রক্তগুলো এক বিভীষিকাময় মানচিত্র তৈরি করছে। মিসেস তানিয়া এগিয়ে আসতে নিলে ভিরান তাকে আটকে দিল। নূর থরথর করে কাঁপতে কাঁপতে ভিরানের হাতের কাছে যেতে গিয়েও ইন্তেহার চোখের হিংস্রতা দেখে থমকে দাঁড়ালো। তিমিরার আধার এসে এক ঝটকায় ইন্তেহাকে সরিয়ে নিল। আধারের গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছে না। সে নিচু স্বরে কেবল বলল, কিন্তু তুই কি করলে এটা? ও তো তোর। ও আমার কেউ না। ইন্তেহা আধারের কথা শেষ করতে দিল না। সে ছুরির হাতল থেকে রক্তমাখা হাতটা সরিয়ে জিন্সে মুছে নিল। তার চোখে কোনো অনুতাপ নেই, আছে কেবল এক আদিম তৃপ্তি। আধার আর তিমিরের থেকে নিজেকে ছাড়িয়ে ইন্তেহা ভিরানের দিকে এক পা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ভিরান ক্রেভ, আপনার আভিজাত্যের রক্তও কিন্তু লাল। আমার গায়ে হাত তোলার দাম আপনি আপনার রক্ত দিয়ে শোধ করলেন, হিসাব বরাবর। ভিরান এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। হাতের প্রচন্ড যন্ত্রণা সে যেন অনুভবই করছে না, বরং তার ভেতরের আত্মসম্মান বোধ এখন যন্ত্রণার চেয়েও বেশি দহন করছে তাকে। ধীর স্থির ভাবে টেবিল থেকে একটা ন্যাপকিন তুলে ক্ষতস্থানে চেপে ধরল, কিন্তু তার সোনালি চোখ দুটো থেকে এখন আগুনের ফুলকি ঠিকরে বের হচ্ছে। সে ইন্তেহার খুব কাছে এসে দাঁড়ালো। ভিরানের চোখ রক্তদান, রাগে চোয়াল শক্ত হয়ে এসেছে। ভিরান পারলে এখনই ইন্তেহাকে পাল্টা আঘাত করতে পারত, কিন্তু কেন জানি তার ইচ্ছে হলো না কোনো বাধা পেলে ইন্তেহাকে আঘাত করা থেকে। দীর্ঘকায় ভিরানের সামনে ইন্তেহা উচ্চতায় ছোট হলেও তার জেদ আকাশ ছোঁয়া। ভিরান অগ্নিচোখে ইন্তেহার দিকে তাকিয়ে তার গম্ভীর কণ্ঠস্বরে দাঁতে দাঁত চেপে বলল, I'll make you wish you were dead for touching me, ইন্তেহান। আমার গায়ে হাত তোলার জন্য আমি তোর এমন অবস্থা করব যে তুই নিজের মৃত্যু কামনা করবি ইন্তেহান। তিমির আর আধার ইন্তেহাকে ধরতে যাবে, তখনই নূর ইন্তেহাকে ধরে বলল, এরকম করিস না আপু। ইন্তেহা এক ধাক্কা দিয়ে নূরকে নিজের থেকে সরিয়ে রেগে বলল, দূরে থাক আমার থেকে, তোর মতো ভালো আমি নই। এই বিলেতি ইঁদুর তোর জামাই হতে পারে, কিন্তু আমার না। নূর ছিটকে গিয়ে পড়ল ইন্তেহার ধাক্কায়। মিসেস নীলা আর মিসেস তানিয়া গিয়ে নূরকে ধরলেন। ইন্তেহার কথাগুলো বিষের মতো ভিরানের কানে বিঁধল। ভিরান এতক্ষণ শান্ত থাকলেও নূরকে আঘাত করতে দেখে সে আর সহ্য করতে পারল না। রাগে তার মাথায় রক্ত উঠে গেল। সে প্রচণ্ড আক্রোশে
একটু এগিয়ে ইন্তেহার দিকে হাত তুলে চড় মারার জন্যে। ইন্তেহা এক চুলো নড়ল না। ভিরান এগিয়ে সাথে বরং একরোখা চোখে ভিরানের দিকে তাকিয়ে রইল। কিন্তু ভিরানের হাত ইন্তেহার শরীর স্পর্শ করার আগে মাঝপথে শক্ত করে কেউ সেটা ধরে ফেলল। ভিরান লাল চোখে ব্যক্তিটার দিকে তাকালো, দেখলো তিমির দাঁড়িয়ে আছে। তিমিরের চেহারায় শান্ত ভাব নেই, সেখানে এক ধরনের ইস্পাত কাঠিন্য দৃঢ়তা ফুটে উঠেছে। তিমিরের আঙ্গুলের চাপ ভিরানের কবজিতে ক্রমশ বাড়ছে, কিন্তু ভিরানের এতে কিছুই হচ্ছে না। ভিরান একটা ঝটকা মেরে তিমিরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। ভিরানের রাগ দেখে তিমির গম্ভীর কণ্ঠে বলল, Don't touch her. She is our girl. You don't have any right to touch our girl. তিমিরের কথাগুলো ডাইনিং হলে যেন বোমার মতো ফাটলো। তিমিরের কথা শুনে ভিরানের চোয়াল শক্ত হয়ে এলো রাগে, চোখের মণি ক্রোধে সংকুচিত হয়ে এলো। সে তাচ্ছিল্যের হাসি হাসলো, একটা রক্তাক্ত এবং ভয়ঙ্কর হাসি। নিজের আহত হাত থেকে ন্যাপকিনটা সরিয়ে এসে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। ইন্তেহার প্রতি তিমিরের এই প্রোটেক্টিভ আচরণ ভিরানকে আরো বেশি খেপিয়ে দিল। ভিরানের ঠোঁটের কোণে এক চিলতে পৈশাচিক হাসি ফুটে উঠল। সে তিমিরের একদম কাছে গিয়ে তার কলারটা শক্ত করে ধরল। তিমির রেগে তাকালো ভিরানের দিকে। তিমিরের উচ্চতা ভিরানের সমান হলেও ভিরানের পেশিবহুল শরীরের শক্তির সামনে তিমিরকে কিছুটা হলেও অসহায় মনে হলো। ভিরান তিমিরের কানের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।